আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাস কার্যক্রমে। ঢাকা কলেজ ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাস কার্যক্রমে সকলকে স্বাগত। আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। দূরের আমার সমস্ত ছাত্ররা যারা বাসায় আছো, করোনার সংকটকালীন সময়ে সকলের নিরাপদ এবং সুস্থতা কামনা করছি এবং সাথে সাথে সকলের আরোগ্য কামনার জন্য তোমাদের সবার কাছে দোয়া চাচ্ছি, যাতে আমাদের এই দেশ সহ গোটা পৃথিবী এই করোনার সংকট থেকে মুক্তি পায় এবং আমাদের শিক্ষা কার্যক্রমটি খুব দ্রুতই আমরা সমাধান করতে পারি, সমস্যার সমাধান করতে পারি এবং শিক্ষা কার্যক্রমটি এগিয়ে নিয়ে যেতে পারি। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। আজকে আমরা যে কোর্স নিয়ে কথা বলবো, যে আমরা বরাবরের মতোই জানি যে আমাদের কোর্সের শিরোনাম হচ্ছে সভ্যতার ইতিহাস মধ্যযুগ। আমরা পড়তে পড়তে জানি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্রুসেডের ঘটনা প্রবাহ। একটু দীর্ঘ করেই এই আলোচনাটি করতে হবে, তাই তোমাদেরকে একটু মনোযোগের সাথে এবং ধৈর্যের সাথে এই আলোচনাটা এবং এই অনলাইন ক্লাসে আজকের যুক্ত হবার জন্য, ধৈর্যের সাথে চালু রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রথমে বলতে হয় যে ক্রুসেডের ঘটনা প্রবাহটা কেমন ছিল। 1095 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ফ্রান্সের ক্লারমন্ট শহরে আহত ধর্মসভায় মুসলমানদের হাত হতে জেরুজালেমের নগরী গোড়াপথ উদ্ধারকল্পে ধর্মযুদ্ধ তথা ক্রুসেডে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর হতেই জনগণকে ক্রুসেডে যোগদানে উদ্বুদ্ধ করতে পোপ এবং তার অনুসারীগণ ব্যাপকভাবে কর্মতৎপরতা চালায়। তো এই বিষয়ে যখন তারা তৎপর হলো, অর্থাৎ 1904 খ্রিস্টাব্দে বা 1094 বা 1095 খ্রিস্টাব্দে বোহেমিয়া অঞ্চলে ব্যাপক দুর্ভিক্ষ হওয়ায় বহু মানুষ বেকার হয়ে যায় এবং দুস্থ এবং ভবঘুরেদের উদ্ভব হয়ে যায়। দুর্ভিক্ষ পীড়িত এবং হাজার হাজার মানুষ এই পোপের প্ররোচনায় যখন ক্রুসেডে অংশগ্রহণ করে, 1096 খ্রিস্টাব্দে প্রায় 1.5 লক্ষ মানুষ কনস্টান্টিনোপলে সমবেত হয়ে ক্রুসেডে যোগদান করে। তো ক্রুসেডের যে ঘটনা প্রবাহ, তাকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, 3টি পর্যায়ে ভাগ করতে পারি। প্রথম পর্যায়ে যদি ধরি যে 1096 থেকে 1144 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেখানে বলা হচ্ছে যে ক্রুসেডের প্রথম পর্যায়ের সূচনা ঘটে 1096 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মযোদ্ধা যারা ছিল তাদের কর্তৃক মুসলিম রাজ্য আক্রমণের মধ্য দিয়ে, এবং এই পর্যায়ে অবসান ঘটে 1144 খ্রিস্টাব্দে ইমাম উদ্দিন জঙ্গি কর্তৃক এডিসা পুনরুদ্ধারের মধ্য দিয়ে। এবং জেরুজালেম নগরী উদ্ধারের সংকল্প নিয়ে 1096 খ্রিস্টাব্দে ক্রুসেডার যারা ছিল, এই ক্রুসেডারগণ প্রধানত ইতালি, ফ্রান্স, জার্মানির ধর্মযোদ্ধা যারা ছিল তাদেরকে বলা হচ্ছে ক্রুসেডার। তো ওল্টার, পিটার, গডফ্রে, বলডুইন, লেহমেন্ট প্রমুখের নেতৃত্বে এই ব্যক্তিগুলো, ওল্টার, পিটার, গডফ্রে, বলডুইন, লেহেমন্ড প্রমুখ নেতৃত্বের এই কনস্টান্টিনোপলে হতে এশিয়া মাইনরের দিকে তারা অগ্রসর হয়। তো 1098 খ্রিস্টাব্দে এই খ্রিস্টানগণ এডিসা এবং অ্যান্টিওক দখল করে নেয় এবং অতঃপর 1099 খ্রিস্টাব্দে 7 জুন গডফ্রের নেতৃত্বে প্রায় 40,000 যোদ্ধা প্রথম জেরুজালেমে অবরোধ করে এবং পরবর্তী সময় তা দখল করে নেয়। তো এদিকে দখলের পূর্বে দীর্ঘদিন তারা অ্যান্টিওক অবরোধ করে রাখে এবং অ্যান্টিওকে খ্রিস্টানগণ প্রায় 10,000 অধিবাসীকে হত্যা করে এবং জেরুজালেমের অধিবাসীদের উপরও চালানো হয় অত্যাচার, নির্যাতন, যারই ফলশ্রুতিতে অসংখ্য নারী পুরুষকেও এ সময় হত্যা করা হয়। এবং জেরুজালেমের যে খ্রিস্টান রাজা যারা ছিল, যাদের নেতৃত্বে 1101 খ্রিস্টাব্দে জাফা, আক্কা, সিডন, বৈরুত এই সমস্ত এলাকায় খ্রিস্টানদের দখলে চলে আসে। এসব স্থানে এই খ্রিস্টানগণ মোট 4টি ল্যাটিন রাজ্য স্থাপন করে। এগুলো হচ্ছে এডিসা, অ্যান্টিওক, ট্রিপলি ও জেরুজালেম।
তো এই খ্রিস্টানদের বিজয় যাত্রা যখন অব্যাহত, ঠিক সেই সময়ে আবির্ভাব ঘটে সাহসী মুসলিম নেতা ইমামউদ্দিন জঙ্গির কথা, যার বলা হচ্ছে 1127 থেকে 1146 খ্রিস্টাব্দ পর্যন্ত যার অবস্থান ছিল। তিনি ছিলেন একজন তুর্কি কৃতদাস অথচ সাহসী যোদ্ধা। এখানে বলতেই হয় যে কৃতদাস হওয়া সত্ত্বেও তিনি সাহসী যোদ্ধা হিসেবে ইতিহাসে সমধিক পরিচিত। তো তার নেতৃত্বে মুসলমানগণ খ্রিস্টান যোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এবং নিজ যোগ্যতা ও নেতৃত্ব গুণে ইমামউদ্দিন জঙ্গি মসুল, আলেপ্পো এবং হারবান, আবারও বলছি মসুল, আলেপ্পো এবং হারবান এই প্রভৃতি অঞ্চল এলাকা দখল করে জঙ্গি রাজবংশ প্রতিষ্ঠার জন্য এগিয়ে যান বা প্রতিষ্ঠা করেন। ইমামউদ্দিন জঙ্গির অব্যাহত সফলতায় ক্রুসেড যারা করতো, ক্রুসেডার যারা ছিল তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং 1144 খ্রিস্টাব্দে এই সাহসী নেতা এডিসা পুনরুদ্ধার করেন এবং সিরিয়া হতে খ্রিস্টানদেরকে একেবারেই বিতাড়িত করেন। তো দেখা যাচ্ছে যে ইমামউদ্দিন জঙ্গির বিরুদ্ধে যখন সুবিধা করতে পারলো না এই ক্রুসেডাররা, তারা পিছু হটতে বাধ্য হয়। ফলে প্রথম পর্যায়ে এই ক্রুসেডের অবসান ঘটে। অর্থাৎ ইমামউদ্দিন জঙ্গির বিরুদ্ধে যখন এই ক্রুসেডাররা কোনো সুযোগ করে উঠতে পারলো না, কোনো লাভ করতে পারলো না, তাকে দমন করতে পারলো না, তখন কিন্তু প্রথম ক্রুসেডের এই পিছিয়ে হটার ব্যাপারটি চলে আসে। এবার আসা যাক ক্রুসেডের দ্বিতীয় পর্যায়ের কথা, অর্থাৎ 1146 খ্রিস্টাব্দ থেকে 1193 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ক্রুসেডের দ্বিতীয় পর্যায় শুরু হয় 1146 খ্রিস্টাব্দে মুসলিম বীর ইমামউদ্দিন জঙ্গির মৃত্যুর পর। এত প্রথম পর্যায়টা ছিল ইমামউদ্দিন জঙ্গি পর্যন্ত, দ্বিতীয় পর্যায়টা হচ্ছে ইমামউদ্দিন জঙ্গির মৃত্যুর পর এবং 1193 খ্রিস্টাব্দে গাজী সালাউদ্দিনের মৃত্যুর মধ্য দিয়ে এটি ঘটে। তো ক্রুসেডের দ্বিতীয় পর্যায়ে মোট দুটি ক্রুসেড সংগঠিত হয়, মানে দুটি ক্রুসেডের কথা বলা হচ্ছে। 1147 থেকে 1149 খ্রিস্টাব্দ সময়কালে দ্বিতীয় ক্রুসেড এবং 1187 থেকে 1193 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে তৃতীয় ক্রুসেড। তো প্রথম ক্রুসেডের সময় মুসলিম নেতা ইমামউদ্দিন জঙ্গির নিকট এডিসার পতন হলে ইউরোপীয় যে খ্রিস্টান সাম্রাজ্য বা খ্রিস্টান জগৎ যারা ছিল তারা ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এর ইতিমধ্যে অর্থাৎ 1146 খ্রিস্টাব্দে ইমামউদ্দিন জঙ্গির মৃত্যু হলে তার পুত্র নুরউদ্দিন জঙ্গি 1146 থেকে 1174 খ্রিস্টাব্দ আলেপ্পো সিংহাসনে তিনি বসেন। এই সুযোগে খ্রিস্টানগণ শক্তি সঞ্চয় করে এডিসা পুনরুদ্ধারের দখল করে নেয় এবং ঠিক এরপরে দেখা যাচ্ছে যে 1147 খ্রিস্টাব্দে গিয়ে সেন্ট বার্নার্ড মুসলমানদের বিরুদ্ধে দ্বিতীয় ক্রুসেডের ঘোষণা করেন। জার্মানির রাজা তৃতীয় কনরাড ও ফ্রান্সের রাজা সপ্তম লুই এর নেতৃত্বে জার্মান ও ফরাসি নাইটগণ এবং স্থানীয় সামন্ত প্রভুদের নেতৃত্বে এক বিশাল বাহিনী মুসলমানদের বিরুদ্ধে অগ্রসর হয়। কিন্তু নুরউদ্দিনের নেতৃত্বে মুসলিম বাহিনী, অর্থাৎ নুরউদ্দিনের নেতৃত্বে যখন মুসলিম বাহিনী খ্রিস্টান যোদ্ধাদের বা সহযোদ্ধাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে এবং খ্রিস্টানদের নিকট থেকে এডিসা পুনরুদ্ধার করে, উভয় পক্ষের মধ্যে যখন তীব্র যুদ্ধর শেষ পর্যায়ে পর্যন্ত একমাত্র জেরুজালেমই ব্যতীত অধিকৃত অন্যান্য সকল এলাকা কিন্তু খ্রিস্টানদের অধ্যুষিত হয়ে যায় বা খ্রিস্টানদের অধীনে নিকটতম, মানে এই খ্রিস্টানদের অধীনে চলে যাওয়া যে বিষয়গুলি এটি মুসলমানরা পুনরুদ্ধার করে। এভাবে মুসলমানদের ব্যাপক সাফল্যের মধ্যে দিয়ে 1149 খ্রিস্টাব্দের শেষের দিকে গিয়ে শেষ হয় দ্বিতীয় ক্রুসেড। তৃতীয় হয় হচ্ছে এই যে আইয়ুব বংশীয় যে গাজী সালাউদ্দিনের সময় ক্রুসেড শুরু হয় এবং 1174 খ্রিস্টাব্দে দ্বিতীয় ক্রুসেডের সাফল্য লাভকারী মুসলিম নেতা নুরউদ্দিন জঙ্গির মৃত্যুর পর ক্ষমতা নিয়ে ফাতেমি বংশের শুরু হয় চরম দ্বন্দ্ব এবং দেখা দেয় অরাজকতা। এই অবস্থায় ক্ষমতা দখল করেন সেনাপতি শিরকুহ, আবার বলছি এই অবস্থায় ক্ষমতা দখল করে সেনাপতি শিরকুহ, কিন্তু অল্প দিনের মধ্যেই শিরকুহের মৃত্যু হলে তার ভ্রাতুষ্পুত্র সালাউদ্দিন মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং নুবিয়া, পশ্চিম আরব, প্যালেস্টাইন, সিরিয়া, পশ্চিম আফ্রিকা প্রভৃতি স্থান দখল করে পিতা নাজিমুদ্দিন আইয়ুবের নামানুসারে আইয়ুবীয় বংশ প্রতিষ্ঠা করেন। ক্রুসেডের ইতিহাসে সালাউদ্দিনের নাম বিশেষভাবে জড়িত। খ্রিস্টান ধর্মযোদ্ধাদের প্রতিহত করে তিনি যে কৃতিত্ব অর্জন করেন তা সত্যিই বিরল এবং 1187 খ্রিস্টাব্দে প্রায়
20,000 ফরাসি সৈন্য নিয়ে গঠিত বাহিনীকে হিট্টিনদের যুদ্ধে তিনি পরাজিত করে তাদের নেতা রেজিন্যান্ডের প্রথমে বন্দী ও পরে হত্যা করেন এবং জেরুজালেমের ল্যাটিন রাজ্যের অধিপতি গাদ্দো লুসিনানকেও তিনি বন্দী করেন। তো জেরুজালেমের এই সালাউদ্দিনের সাম্রাজ্যভুক্ত হয় এবং সালাউদ্দিনের নিকট জেরুজালেমের পতনের খবর ইউরোপের যে খ্রিস্টান জগৎ ছিল তারা কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে ওঠে, যা তৃতীয় ক্রুসেডকে অনিবার্য করে তোলে এবং জার্মানি যে রাজা ফেডারিক উনি ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড এবং ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্ট একত্রিত হয়ে খ্রিস্টানদের এক বিশাল বাহিনী গড়ে তোলেন এবং জেরুজালেম উদ্ধারকল্পে মুসলমানদের বিরুদ্ধে একটি ধর্মযুদ্ধ ঘোষণা করেন, যাই পরবর্তীতে তৃতীয় ক্রুসেড নামে বেশি পরিচিত হয়। পারস্য অভিমুখে যাত্রা করে একটি নদী পার হওয়ার সময় ফেডারিক পানিতে ডুবে মারা যায়। ফিলিপ ও রিচার্ড ঐক্যবদ্ধভাবে আর্ক অধিকার করলেও জেরুজালেম আক্রমণের পূর্বেই ফিলিপ স্বদেশে ফিরে যায়। বাকি থাকলো কে? রিচার্ড। তো রিচার্ড একাই জেরুজালেমে আবার অবরোধ করেন, কিন্তু দীর্ঘ 2 বছর অবরোধ করে রেখেও তিনি জেরুজালেম দখল করতে ব্যর্থ হন। অবশেষে 1192 খ্রিস্টাব্দে সালাউদ্দিনের সাথে সন্ধি করে, যে সন্ধিটির নাম হচ্ছে রামলার সন্ধি। আবার বলছি, সালাউদ্দিনের সাথে সন্ধি করেন কে? রিচার্ড। যেই সন্ধির নাম হচ্ছে রামলার সন্ধি। এই সন্ধিতে খ্রিস্টানগণ স্বদেশে ফিরে যান এবং সন্ধির শর্তানুযায়ী সালাউদ্দিনের ভাই আল মানিক উস আদিলের সাথে রিচার্ডের বোনের বিয়ে হয় এবং বিয়ের যৌতুক হিসেবে আদিল জেরুজালেম লাভ করে। তবে 1192 খ্রিস্টাব্দে খ্রিস্টান তীর্থযাত্রীদের বিনা বাধায়, আবার বলছি 1192 খ্রিস্টাব্দে খ্রিস্টান তীর্থযাত্রীদের বিনা বাধায় জেরুজালেম গমনের ব্যবস্থাও সন্ধির অন্তর্ভুক্ত ছিল এবং পরের বছর অর্থাৎ 1193 খ্রিস্টাব্দে গাজী সালাউদ্দিনের মৃত্যু হয়। এভাবে ক্রুসেডের অবসানই ঘটে। তো এরপরে যেটি বলবো ক্রুসেডের তৃতীয় পর্যায়ে 1195 খ্রিস্টাব্দে পোপ তৃতীয় সেলেস্টাইন, আবার বলছি পোপ তৃতীয় সেলেস্টাইন কর্তৃক ক্রুসেডের আহ্বানের মধ্য দিয়ে ক্রুসেডের তৃতীয় পর্যায়ের সূচনা ঘটে এবং তৃতীয় পর্যায় তথা ক্রুসেডের চূড়ান্তের অবসান ঘটে 1291 খ্রিস্টাব্দে। অর্থাৎ ক্রুসেডের তৃতীয় পর্যায়ে গিয়ে দেখা যায় 1195 থেকে এটি শুরু হয় এবং গিয়ে শেষ হয় হচ্ছে 1291 খ্রিস্টাব্দে। এই পর্যায়ে উল্লেখ্য দুটি ক্রুসেড হয়, একটি হচ্ছে চতুর্থ ক্রুসেড এবং আরেকটি হচ্ছে শিশু ক্রুসেড। ক্রুসেডের তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের মোট 5-6টি ক্রুসেড সংগঠিত হয়। 1195 খ্রিস্টাব্দে ক্ষুদ্র আকারে একটি ক্রুসেড হয়, 1202 খ্রিস্টাব্দে চতুর্থ ক্রুসেড, 1212 খ্রিস্টাব্দে শিশু ক্রুসেড, 1238 খ্রিস্টাব্দে ষষ্ঠ এবং 1244 খ্রিস্টাব্দে অষ্টম তথা শেষবারের মতো ক্রুসেড সংগঠিত হয়, আহ্বান করা হয়। তো তৃতীয় ক্রুসেডের পরে 1195 খ্রিস্টাব্দে ক্ষুদ্র আকারে একটি ক্রুসেড আহ্বান করা হয়েছিল, তবে ইউরোপীয় লোকগণ এটাকে ক্রুসেড হিসেবে স্বীকার করেননি। গাজী সালাউদ্দিনের মৃত্যুর পর পোপ তৃতীয় সেলেস্টাইন এই ক্রুসেড আহ্বান করে। পোপের আহ্বানে সাড়া দিয়ে ক্রুসেডারগণ যারা ছিল, যোদ্ধা যারা ছিল, তারা সিসিলি দখল করে সিরিয়ার দিকে অগ্রসর হয়। কিন্তু গাজী সালাউদ্দিনের ভ্রাতা আদিল খ্রিস্টানদের গতিরোধ করলে খ্রিস্টানগণ সিরিয়া দখলে ব্যর্থ হন। অতঃপর 1198 খ্রিস্টাব্দে খ্রিস্টানগণ সন্ধি স্বাক্ষর করে স্বদেশ প্রত্যাবর্তনে বাধ্য হয়। এখানে এই ক্রুসেডের সমাপ্তি ঘটে। চতুর্থ ক্রুসেডের আহ্বান শুরু হয়েছে 1202 খ্রিস্টাব্দে। পোপ তৃতীয় ইনোসেন্ট এই ক্রুসেড আহ্বান করেন এবং এই ক্রুসেডে ফ্রান্সের ধর্মযোদ্ধা যারা ছিল তারা ব্যতীত ইউরোপের অন্যান্য রাজ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেননি এবং এই সময়ে দেখা যাচ্ছে সবচেয়ে শক্তিশালী মুসলিম রাষ্ট্র ছিল হচ্ছে মিশর, তাই মিশরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়েছিল। কিন্তু মিশরের সাথে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক থাকায় ভেনিসের বণিকেরা যুদ্ধ জাহাজ দিয়ে সাহায্য করলেও সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি। ভেনিসের সাথে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা ছিল জারা নামক বাণিজ্য কেন্দ্রে। ক্রুসেডারগণ এই কনস্টান্টিনোপলের জনগণকেই শুধু হত্যা করেনি, বরং কনস্টান্টিনোপলের সুন্দর সুন্দর স্থাপত্য নিদর্শন, মূল্যবান গ্রন্থসমূহ এবং
বিজ্ঞানাগার সমূহেও ধ্বংস করা হয়েছিল। এই ঘটনার পরে কনস্টান্টিনোপলের যে চার্চের একটি ল্যাটিন চার্চ ছিল তাদের আধিপত্য আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং চতুর্থ ক্রুসেডের পরে আরো কয়েকটি ক্রুসেড সংগঠিত হয়। তবে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যেটি ছিল সেটি ছিল শিশু ক্রুসেড বা শিশুদের ক্রুসেড। হীনস্বার্থ ও ধর্মীয় উন্মাদনা মানুষকে কতখানি নিচে নামাতে পারে শিশুদের ক্রুসেডে তার উজ্জ্বল প্রমাণ। চতুর্থ ক্রুসেডে ব্যর্থ হওয়ার পরে ইউরোপের খ্রিস্টানগণ 1212 খ্রিস্টাব্দে শিশুদের ক্রুসেডের আয়োজন করেছিল। শিশুদের এই ক্রুসেড ছিল অত্যন্ত খুবই মর্মস্পর্শী, কারণ ক্রুসেড আহ্বানকারীরা নিজেদের হীন স্বার্থে ইউরোপের কয়েক হাজার শিশুকে মুসলমানদের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। উল্লেখ্য, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সাইপ্রাস সহ ভেনিসের বণিকদের প্ররোচনায় ধর্মযোদ্ধারা জারা শহরটি ধ্বংসস্তূপে পরিণত করে। শুধু তাই নয়, মিশরকে রক্ষা করতে ভেনিসের বণিকগণ মিশরের পরিবর্তে ভুল পথ দেখিয়ে ক্রুসেডারদেরকে কনস্টান্টিনোপলে নিয়ে গেল, যে ক্রুসেডারগণ কনস্টান্টিনোপলে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে প্রাচীন শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে। তো যে বাজেন্টাইনের সম্রাট আহ্বানে একদা যে ক্রুসেডের সূচনা ঘটে, ইতিহাসের অমোঘ নিয়মে সেই বাজেন্টাইনে সাম্রাজ্যের রাজধানী ক্রুসেডের হাতে ধ্বংসস্তূপে পরিণত হয়। ইউরোপের বিভিন্ন দেশের প্রায় কয়েক হাজার শিশুকে ক্রুসেডারগণ একত্রে জাহাজ যোগে ধর্মযুদ্ধে প্রেরণ করেছিল, কিন্তু ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তিতে অধিকাংশ শিশু মারা যায় এবং অবশিষ্টদের একাংশ গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং একাংশ ইতালির বণিকগণ আরবীয় বণিকদের নিকট কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়। এভাবে এক বিরাট সংখ্যক শিশুর অনাগত এক উজ্জ্বল ভবিষ্যৎ স্বার্থপরতার চোরাবালিতে হারিয়ে যায়। ইতিহাসের গতিধারার এমন এই ঘটনা খুবই সত্যি খুব বিরল, কারণ চতুর্থ ক্রুসেডের ব্যর্থতা পঞ্চম ক্রুসেড হিসেবে বিবেচিত শিশু ক্রুসেডের ভয়াবহ পরিণতির কারণে ইউরোপের খ্রিস্টানদের মনোবল ক্রমেই একেবারে ভেঙে পড়ে। যদিও এই দুটি ঘটনার পর বড় আর কোনো ক্রুসেড সংগঠিত হয়নি কিংবা ঐক্যবদ্ধ হয়ে খ্রিস্টান জগতেও তা আর এগিয়ে আসেনি, কিন্তু তবুও থেমে যায়নি ক্রুসেডের যে উন্মাদনা, তা কিন্তু থেমে যায়নি। এরপরও ছোটখাটো বেশ কয়েকটি ক্রুসেড সংগঠিত হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে হচ্ছে ষষ্ঠ ক্রুসেড। 1216 খ্রিস্টাব্দে পোপ তৃতীয় ইনোসেন্ট ষষ্ঠ ক্রুসেডের আহ্বান করে। তো প্রায় 2 লক্ষ ধর্মযোদ্ধা অর্থাৎ 2 লক্ষ ধর্মযোদ্ধা সিরিয়া হয়ে মিশর ও ডালমেটিয়া গমন করে, সেখানকার অসংখ্য অধিবাসীদের তারা হত্যা করে। কিন্তু মুসলমানদের নিকট বিধ্বস্ত হয়ে 1221 খ্রিস্টাব্দে তারা মুসলমানদের সাথে সন্ধি করতে বাধ্য হয়। সপ্তম ক্রুসেড পরিচালিত হয় 1238 খ্রিস্টাব্দে জার্মানির দ্বিতীয় ফ্রেডারিকের নেতৃত্বে। সম্মিলিত ইউরোপীয় খ্রিস্টানগণ এই ক্রুসেডে অংশ নেয়। মালিকুল আদিলের পুত্র কামিল জার্মান সম্রাটের নিকট জেরুজালেম হস্তান্তর করেন, কিন্তু কামিলের পুত্র আইয়ুব 1239 খ্রিস্টাব্দে খ্রিস্টানদের নিকট হতে জেরুজালেম পুনরুদ্ধার করেন। এরপর অষ্টম ক্রুসেড পরিচালিত হয় 1244 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা নবম লুইয়ের নেতৃত্বে। ক্রুসেডারগণ অর্থাৎ যোদ্ধারা মিশরে অবতরণ করলে আইয়ুবের পুত্র তুরান শাহ তাদেরকে প্রতিহত করে এবং 1291 খ্রিস্টাব্দের মধ্যে মুসলমানগণ খ্রিস্টানদের নিকট হতে অধিকাংশ অধিকৃত স্থান পুনর্দখল করে ক্রুসেডের পরিসমাপ্তি ঘটে। তো এই ছিল মূলত আমাদের ক্রুসেডের পর্যায়ক্রমিক ঘটনা প্রবাহ, যাতে দেখা যায় প্রায় 7 থেকে 8টি ক্রুসেড সংগঠিত হয় এবং একটি বিষয় না বললেই নয়, যেটি ছিল ধর্মযুদ্ধ। এই ধর্মকে আশ্রয় করে যে ধর্মযুদ্ধটি ছিল, শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় যে শিশুদের দিয়ে যে ক্রুসেডটি সংগঠিত হয় তা ছিল অত্যন্ত নির্মম এবং অত্যন্ত দুর্বিষহ এবং অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এই শিশু ক্রুসেডের বিষয়টি যখন টোটাল খ্রিস্টান জগতে একটি লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ায়, তখনই কিন্তু আস্তে আস্তে এই ক্রুসেড পরিসমাপ্তির দিকে যায়। ছোটখাটো ক্রুসেড হয়েছে, তবে একটি সংগঠিত ঐক্যবদ্ধ জাতীয় আকারে কোন ক্রুসেড আর সংগঠিত হতে পারেনি। তো আজ এ পর্যন্ত, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ক্রুসেডের যে আলোচনা তা আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে যেটি জানবো ক্রুসেডের ফলাফল, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো সকলে
সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আবারও বলছি আমরা জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং বাসায় নিরাপদে থাকি। না পারতে বাসার বাইরে আসলে যাওয়া ঠিক না। মাস্ক ব্যবহার অবশ্যই করতে হবে। সরকার একটি নীতি করেছে যে যেখানে মাস্ক পরে যাওয়া যাবে না সেখানে কোনো সার্ভিস বা কোনো কাজে কোনো সার্ভিস দেওয়া হবে না, হ্যাঁ, কোনো সেবা দেওয়া হবে না। তো আমি সবাই চেষ্টা করব এই শীতের সময়টা আমরা তো সুস্থভাবে একটু কাটিয়ে নিতে পারি এবং আমরা চাই এই পৃথিবীকে একটু সুন্দর বাসযোগ্য পৃথিবী আমরাই উপহার দিতে পারি। এজন্য আমাদেরই উচিত সবাইকে জাতীয় স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের নিরাপদে থাকা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।